আসসালামু আলাইকুম। হালকেনস্টাইনের আরো একটা গাইডলাইন পডকাস্টে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের সাথে আছে আমার ছোট ভাই। তোমার নাম বলে ফেলো ফুলটা। তাজওয়ার হাসনাত তোহা। হ্যাঁ, তোর নাম বাকি পরিচয় আমি দিব। ও হলো এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় সেকেন্ড হয়েছে, 91.75 পায়। সো 90 আপ নাম্বার পাওয়া মেডিকেল ভর্তি পরীক্ষায় ইটস কাইন্ড অফ অনেকের ড্রিম। আমি নিজে পাইছিলাম মাত্র 73 সলিমুল্লাহ মেডিকেলে। সো বিশাল একটা ডিফারেন্স। সো আমরা আজকে তুহার কাছ থেকে তার জার্নির কিছু ইনস অ্যান্ড আউটস জানার চেষ্টা করব। প্লাস আমরা তুহাকে ডাকছি দুইটা কারণে। এক হলো যে সে আমার ভাইয়ের সাথে একই ডিএমসিতেই পড়বে, প্লাস তুহার আরেকটা পরিচয় হলো তুহা কিন্তু আমাদের একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে স্টুডেন্ট ছিল। এটাও নিজেই জানাইছে, আমরা জানাইনি। যাই হোক তো আমরা শুরু করতেছি। তো আমার সাথে ওটা অ্যাকচুয়ালি জার্নি ভিত্তিক কথা হবে না, আমরা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, রাইট? এটা নিয়ে আমি প্ল্যান করতেছিলাম। তো প্রথম যে কোশ্চেন যে লিখে রাখছি, তুমি দিনে কতক্ষণ পড়তো? একদম জনতার মনের প্রশ্ন, যে মেডিকেল সেকেন্ড কতক্ষণ পড়তো দিনে? আমি আসলে কখনো পড়াটাকে কত ঘন্টায় পড়বো এটা আসলে কখনো চিন্তা করতাম না। আমি যদি মনে করি যে আজকের গুণগত রসায়ন আমি 2 ঘন্টা শেষ করবো, আমার 2 ঘন্টা শেষ হলো না, আমি কি পড়া অফ করে দিব? এমন তো না। আমি যতক্ষণ লাগতো ততক্ষণই পড়ার চেষ্টা করতাম। আমার কলেজের বাইরে বা কলেজের পরে পাশাপাশি ল্যাব, ক্লাব, মানে এই টাইপের যে কলেজের ব্যস্ততা আছে, এর পাশাপাশি রাস্তায় যাতায়াতের যে ব্যস্ততা, এর ছাড়া যত সময় পাওয়া যেত আমি সবসময় পড়তাম। আসলে হ্যাঁ, ফুল টাইমে পড়তাম। কলেজ লাইফে আসলে খুব কম ঘুম হইতো আমার, স্পেশালি কুইজের আগের রাত। মানে নটোডেমিয়ানরা জীবনে আর কিছু পড়ে, জীবনে আর কিছু পড়ে আর না পড়ে, অন্তত কুইজের আগের রাত খুব মানে ভালো মতো পড়ে। তো কুইজের আগের রাত স্পেশালি দেখা যেত যে এমন হতো যে ঘুম হতোই না, মানে 1 মিনিটও না। আবার কখনো কখনো হয়তো 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা কুইজের আগের রাতগুলো এইভাবে হতো। আর কুইজ যদি আগের রাতে না থাকতো তাহলে হয়তো সেটা 2.5 ঘন্টা বা 3 ঘন্টা, 3 ঘন্টার বেশি কোনোদিন আমি কলেজ লাইফে মনে হয় না ঘুমাইছি। তো আর এডমিশন টাইমও সেম। 3 ঘন্টার বেশি ঘুমানি কোনোদিনই? কলেজ লাইফ যতদিন কন্টিনিউ ছিল। 2 বছর 3 ঘন্টার কম ঘুমানো? আচ্ছা, এ তো দেখি আমার চেয়েও মানে দুইটা বাগায় ম্যাডাম। আমি 3 ঘন্টা ঘুমাইতাম না, আমি অ্যাটলিস্ট 5 ঘন্টা আমার ঘুমাইতে লাগে আর কি। যাই হোক, ওকে। তো ওর যেটা অ্যান্সারটা একটু ডিপ্লোম্যাটিক অ্যান্সার ছিল, আমি একটু ব্যাখ্যা করি ওর হয়ে। হ্যাঁ, ও যেটা বুঝাইতে চাইছে যে হি রিডস এভরি ওয়াকিং আওয়ার। এটা জিনিস বুঝো, যেটা ডেডিকেশন লেভেলটা বুঝো, যে ও লাইফে কলেজ, যাতায়াত বা বাকি যা আনুষঙ্গিক কার্যক্রম আছে এগুলা বাদে পুরা টাইমটা শুধু পড়ছে। এই জিনিসটা আমি কতবার যে ভিডিওতে এমফেসিস করছি যে ভাই তোর মিনিমাম টাইম হলো 5, মিনিমাম স্টার্ট হয় 5, ম্যাক্স কোনো লিমিটই নাই। সো যদি কেউ কোশ্চেন করে যে মেডিকেল সেকেন্ড বা মেডিকেলে চান্স পাইতে গেলে কতক্ষণ পড়তে হয়, এটার কোনো লিবারাল অ্যান্সার নাই, অর্থাৎ কোনো সুইট স্পট নাই যে 10 ঘন্টা পড়লে চান্স পাবা। তোমার যতক্ষণ লাগবে ততক্ষণ পড়তে হবে। আর ঘুমের ব্যাপারটা, হ্যাঁ, ওর হয়ে আমি আরেকটু ব্যাখ্যা করে দিই। ঘুমের ব্যাপারটা একটু আপেক্ষিক। দেখো, ও 3 ঘন্টাতে ফুল পারফর্ম করছে, ছলের চোখের নিচে কিন্তু কোনো দাগও নাই, ঠিক আছে? কিন্তু ফুল ঠিকঠাক, ফুল হেলদি গাই। কিন্তু হইতে পারে তুমি 3 ঘন্টাতে 2 দিন ঘুমাবা, 3য় দিন তুমি কাইট হয়ে পড়ে গেছো। আমার যেমন 5 ঘন্টা মিনিমাম, এটা আমার মিন। এর নিচে গেলে আমার লেথার্জিক লাগা শুরু, খারাপ লাগা শুরু। এখানে একটু এড করি, আমার যখন মানে কলেজ লাইফ স্টার্টিং ছিল তখন আসলে বডি ফিটনেসটা অনেক বেশি ছিল। তখন আমি অনেক কিছু মানে সহ্য করতে পারতাম। আর এটা যখন কন্টিনিউ করতেছিলাম, আমাদের তো আসলে কলেজ লাইফ খুব বেশি ছিল না। 22 মার্চে স্টার্ট হলো, 23 মার্চে অফ হলো। তো এই 1 বছর আমাদের কলেজ লাইফ ছিল। এরপর এডমিশন টাইম শুরু হলো। তো এডমিশন টাইমের একদম লাস্টের দিকে যখন যাই, তখন আসলে এমন হয়েছে যে আমার তখন 3 ঘন্টা 5 ঘন্টা হয় না। তখন লাস্টের দিকে যখন 15 দিন ছিল, মানে একদম এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছিলাম, তখন আসলে 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমাই। এই যে দেখছো, মানে ওর যখন মানে বডি অনেকদিন সবে, কিন্তু বডি একটা পর্যায়ে রিকভারি চাবে, রিকভারি ওর কাছে চাইছে লাস্টের দিকে আসে। তো আমরা বলবো নট লাইক দ্যাট 3 ঘন্টা ঘুমানো। আমাদের কথা হলো আমরা পড়ার চেষ্টা করব, ঠিক আছে? তোমরা এই ঘুরে উল্টে ঘুমটাতে ফোকাস দিও না যে ভাই 3 ঘন্টা ঘুমাইছো। তুমি 3 ঘন্টা কেন, তুমি 8 ঘন্টা ঘুমাও, বাকি পুরো টাইমটা পড়ো। তুমি তো বাকি পুরো টাইমটাও পড়ো না, রাইট? মেজরিটি স্টুডেন্ট বাকি টাইমটাও পড়ে না। সো উই ফোকাস অন হিজ হার্ড ওয়ার্ক। ওকে, আমরা একটা ভালো কোশ্চেনের অ্যান্সার পেলাম। নেক্সট কোশ্চেন হলো, তুমি কি বই পড়তে? আমি জানি তুমি মেডিকেল অ্যানালাইসিস পড়তে না, কিন্তু ভালো বই পড়া যায়, ঠিক আছে? ও পড়তো না, আমি জানি পড়তো না। যাই হোক, তো মানে মেইন বই কি পড়তে? মেইন বই রাইটার বোটানির ক্ষেত্রে আবুল হাসান স্যার, জুলজির ক্ষেত্রে আজমল স্যার, কেমিস্ট্রির ক্ষেত্রে অবশ্যই হাজারিনাক স্যার, আর ইংলিশের ক্ষেত্রে ইংলিশ হেলার পড়তাম আমি। আচ্ছা, ইংলিশ হেলার পরবর্তী এপেক্স মাস্টার, মানে ইংলিশটা আসলে বাজারে 90% বই কন্টেন্ট সেম। হ্যাঁ, প্র্যাকটিস সব সেম। জিকের ক্ষেত্রে আমি আসলে মূল বই হিসেবে ফলো করতাম ডাইজেস্ট বইটাকে,
এর পাশাপাশি আসলে অন্যান্য সব মানে অনেক প্রকাশনী ফিজিক্স কেমিস্ট্রি ক্ষেত্রে হাজারিনাগ স্যার, ফিজিক্সের ক্ষেত্রে শুরুর দিকে ইসাক স্যার পড়ছিলাম, বাট ফিজিক্সের ইসাক স্যার এত ডিসক্রিপশন আমার পড়ার সময় নাই। পরে আমি কনসেপ্ট বুকটাকে ফিজিক্সের মেইন বই হিসেবে বানিয়ে নিয়েছিলাম এইচএসসি এর সময়। কনসেপ্ট বুক মানে উদ্ভাসের কনসেপ্ট, ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক, মানে আমার শুরুর দিকে প্রিপারেশন ছিল ইঞ্জিনিয়ারিং টাইপের। দেখছো মায়ের। আচ্ছা তারপর এডমিশন টাইমে আসলে এত ফিজিক্সের এত ইসাক স্যারের আমার ব্যাখ্যা পড়ার সময় নাই। আমি শুধুমাত্র সারসংক্ষেপগুলো পড়ছি, অনুশীলনী পড়ছি আর ডাইজেস্ট থেকে পড়ে নিছি বাকিগুলো। মানে তুমি ফিজিক্সে মূল বইয়ে খুব একটা ফোকাস ছিল না, অন্য কোনো রাইটার তো পড়ো নাই? হ্যাঁ না। আচ্ছা মানে এখন ফিজিক্সের ক্ষেত্রে পড়ি না, বায়োলজির ক্ষেত্রে পড়ছি। আচ্ছা বায়োলজির ক্ষেত্রে সাব রাইটার কি ছিল তোমার? সাব রাইটার হিসেবে আজিবর স্যার পড়ছি, আলিম স্যার পড়ছি। আর বুটানির ক্ষেত্রে, জুলজির ক্ষেত্রে আলিম স্যার পড়ছি আর আজমল স্যার পড়ছি, সরি মাজেদা ম্যাডাম পড়ছি। মাজেদা ম্যাডাম। আচ্ছা এখন তোমার কাছে একটা জাতির বড় কোশ্চেন যেটা নিয়ে অনেক বেশি অনলাইনে কন্ট্রোভার্সি চলে, তুমি কি পার্সোনালি এই সাব রাইটারগুলা যে বললা এগুলা পড়ে কোনো একটা প্রফিট পাইছো বড়, বা তুমি কি এটা সবাইকে সাজেস্ট করো যে পড়া উচিত 2-3টা রাইটার? রেয়ার যে দুইটা নাম বলছো আজিবুর স্যার, মাজেদা ম্যাডাম, এটা আমরাও কোনোদিন পড়ি নাই, যদিও বই লেখার সময় আমরা দেই এগুলা ইনফরমেশন, বাট আলটিমেটলি আমরা এটা আসলে অমিট করাটাই সাজেস্ট করি। তখন তোমার পার্সোনাল মতামত জানতে চাচ্ছি। কারোর যদি ইচ্ছা হয় যে শুধুমাত্র চান্স পাবে মেডিকেলে বা বিভাগীয় মেডিকেলে পাবে বা মোটামুটি ঢাকার ভিতরে মেডিকেল হলেও হবে, মানে তাহলে আসলে এই ধরনের বই, এক্সট্রা বই পড়ার কোনো দরকার নাই। আমি মনে করি যে মূল বইগুলো পড়বে, পাশাপাশি যেখান থেকে আসলে এক্সট্রা ইনফোগুলো পাওয়া যায় একসাথে ওইখান থেকে পড়ে নিবে। আর এই যে মানে আলাদা করে বই পড়া, এই জিনিসগুলো আসলে ডিপেন্ড করে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে বা কে টপ 10 এ থাকবে বা একদম মানে টপ ক্যালিবার স্টুডেন্টের জন্য। সো এখানে আমরা একটা খুব র‍্যাঙ্ক ডিসাইডার প্রশ্ন, হ্যাঁ মানে খুব সুন্দর একটা অ্যানসার পেলাম, প্লাস একটা ভালো সুন্দর ওয়ার্ড ইউজ করছে, র‍্যাঙ্ক ডিসাইডার। তো এই জিনিসটা অনেকে ভুলে যাই আমরা হয়তো বা অনলাইনে অনেক মানুষজনের অনেক পিনিক টিনিক দেখে ভাবি যে আমাকে এতগুলা বই পড়তে হবে, যে তুহা ভাই পড়ছে এই এতগুলা রাইটার, এই রাইটার আজকে আমি আজিবুর স্যার কিনে আনি, আজকে আমি নূরে পারভিন খানম ম্যাডাম কিনে আনি। আর বুঝতে হবে যে ওকে মেডিকেল সেকেন্ড, তো আমাদের কিন্তু 90% মানুষজনের মেডিকেল সেকেন্ড টার্গেট না, আমাদের টার্গেট যে পুরা জীবনের স্বপ্নে একটা সিট, জাস্ট একটা যে কোনো ভাই একটা মেডিকেল হইলে হইলো ভাই। তো এই টার্গেটের জন্য অবশ্যই তোমাকে এক্সট্রা রাইটারের দরকার নাই, বাট যদি কারো এমন হয় যে না আমার মূল বই খুব ভালো মতো শেষ ডান, দেন এক্সট্রা রাইটার পড়ো। প্লাস একটা তো হ্যাক আছে, প্রত্যেক গাইডেই কিন্তু এক্সট্রা রাইটারে যতটুক লাগে এটা কিন্তু দেওয়া থাকে, আমাদের বই হোক যে হোক প্রত্যেক জায়গায় দেওয়া থাকে। তো একটু যদি স্মার্টলি হ্যান্ডেল করে যে অ্যাডমিশনের 2-3 মাস আগে জাস্ট এক্সট্রা ইনফরমেশনগুলো একটু পড়ে নিলাম, বাট এই এক্সট্রা বই নিয়ে মাতামাতি ও কিন্তু বলতেই চায় নাই, ও কিন্তু নামগুলো ফার্স্ট পেজে বলে নাই, আমি চলে যেতে পারতাম, বাট তাও আমি গুতায় নামটা বের করছি যাতে অ্যাটলিস্ট বুঝো যে কতটুক লাগে। আচ্ছা অনুসরণের প্রশ্ন তো তুমি পড়ছো, এবার কিন্তু মেলা কমন আসছিল তাই না অনুসরণ থেকে? তো এই গত কয়েক বছর ধরে কিন্তু অনুসরণের প্রশ্ন পুরা গোট, মানে এমন একটা মানে এমন লেভেলে কোশ্চেন আসতেছে, তো অবশ্যই যা পড়ো অ্যাটলিস্ট সবগুলো রাইটারের অনুশীলনের প্রশ্ন বিভিন্ন গাইড বই শিটে একসাথে কিন্তু পাওয়া যায়, কোচিং সেন্টারেও শিট দেয়, এই কোশ্চেনগুলো একদম ঠান্ডা মুখস্থ করে যাবা, ঠিক আছে? এরপরে আসি যে কি গাইড বই ফলো করছো তুমি, এটা একটা কোশ্চেন অনেকের মনে থাকে। আচ্ছা মূল বইয়ের পাশাপাশি আমি আসলে ওই যে কোচিং এর বইগুলো পড়তাম, ডাইজেস্ট, মেডিট্রিক্স আর কোচিং এর প্র্যাকটিস বুকগুলো, এর পাশাপাশি কিছু মাত্রায় পড়েছি জয়কুলি এসপেক্টের বইগুলো পড়ছি। আচ্ছা মানে বাট তোমার টোটাল মূল ফোকাস কোথায় ছিল, মানে গাইড বই, সহায়ক বই কি কোচিং এর বইগুলোকে তুমি মেইন কোচিং এর বইগুলো আচ্ছা সহায়ক হিসেবে? ওকে ঠিক আছে, তাহলে আমরা এই কোশ্চেন আর ঘাটাইলাম না, অন্য পাবলিকেশনের নাম বলছি, এখানে বোঝা যাচ্ছে ভিডিওটা স্ক্রিপ্টেড না, ভিডিওটা একেবারে স্ক্রিপ্টেড না। এরপরে আসি তোমার কাছে একটা কোশ্চেন যেটা আমিও ফেস করছি, আমার ছোট ভাইও ফেস করছে, এবং প্রত্যেক ভালো স্টুডেন্ট এই কোশ্চেনটা ফেস করে, যে আজকে তোহাকে আমি নিয়ার অ্যাবাউট 4টা কোচিং এর পোস্টারে দেখছি মিষ্টি খাইতে ফুল নিতে, সো এরকম অবস্থাটা হওয়ার রিজনটা কি, মানে কেন তুমি এতগুলা কোচিং সেন্টারে গেছো? তুমি আমাকে বাইরে বলতেছিলা, তো ওইটা একটু যদি স্টুডেন্টদের সাথে শেয়ার করতা, কয়টা কোচিং করছো তুমি অ্যাকচুয়ালি? আচ্ছা আমার ইঞ্জিনিয়ারিং এন্ড মেডিকেল ভার্সিটি সবগুলো মিলে প্রায় 25-26টার মতো ছিল কোচিং। তো ঠিক আছে, আচ্ছা ওকে ঠিক আছে। তো মেডিকেলের মধ্যে মনে হয় তুমি ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে সিট মারার প্ল্যানে ছিলা? মানে আমার ফার্স্ট ইয়ারে আসলে ট্রিপলেট বা 15টা ভার্সিটিতে চান্স পাওয়ার ইচ্ছা একটা ছিল। 15টা মানে কি, এটা আমার কাছ থেকে? হ্যাঁ। আরে শালা হারামজাদা। ঠিক আছে কিছু করার নাই, ওকে। একদম সেকেন্ড ইয়ারের লাস্টের দিকে গিয়ে আমি একদম ফুললি ডেডিকেটেড, মানে মেডিকেলে র্যাঙ্ক করতে হবে, ফার্স্ট সেকেন্ড থার্ডে থাকতে হবে, এই টাইপের চলে গেছি। তখন আসলে বাকিগুলা একটু কমায় নিছি। অ্যাডমিশন টাইমে একদম এক্সাক্ট অ্যাডমিশনে কয়টা কোচিং করছো? একদম এক্সাক্ট অ্যাডমিশন টাইমে আসলে অফলাইনে 3টা যেতাম,
আর অনলাইনে কিছু সাপোর্টিভ ছিল, ওইগুলো কিছু সাপোর্টিভ ছিল। আচ্ছা, তো 3টা কোচিং, এবং তুমি একটা মজার অ্যান্সার আমাকে একটু আগে রুমের বাইরে দিলা যে তুমি 3টাকে মেইন ধরছিলা। তো এই জায়গায় আমার কোশ্চেন, কিভাবে মেইনটেইন করতে ভাই? মানে ক্লাসও করতে, এক্সামও দিতা? হ্যাঁ। রুটিন কেমনে মেইনটেইন হইতো? মেইনটেইন হয়ে যেত, মানে হয়তো এই সপ্তাহে হয়তো উন্মেষে পড়াইতেছে আপনার মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, সেটা হয়তো রেটিনা এর পরের সপ্তাহে পড়াইতেছে, মেডিকো হয়তো এর পরের সপ্তাহে পড়াইতেছে, মানে দেখা যেত যে 15 দিন তারপরে তো খুবই স্ট্রেনাস একটা বিষয়। আর আমার যেটা ছিল, আমি একদম এইচএসসি মানে যখন আমি পরীক্ষা দিয়ে দিছি তখন আমার মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন কমপ্লিট ছিল মোটামুটি। তো আসলে আমি তখন থেকে, আমি যদি আমাকে ওই দিনও পরীক্ষা দিতে হতো, আমি হয়তো 80 থেকে 80-র উপরেই পেতাম, 85 99 85 প্লাস পেতাম। তো আসলে তখন থেকে আমার একটা প্রিপারেশন ছিল, আমি যখন যেখানে এক্সাম দিতাম মানে ভালোই করতাম। ওকে, তাহলে তোহার স্টোরি থেকে একটা জিনিস পয়েন্ট টু বি নোটেড, একটা জিনিস নোটিস করো, সেটা হলো ইউ আর টকিং উইথ মেডিকেল সেকেন্ড বয়, ঠিক আছে? হয়তো বা ফার্স্ট বয় না, সেকেন্ড বয়। তো দুজনের মধ্যে আসলে বেসিক মার্কেট ডিফারেন্স কত রে তোমাদের দুজনের? তোমার আসলে 0.75 ফাকিং শিট, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, 0.75 ডিফারেন্স। সো দুজনের মধ্যে খুব একটা ডিফারেন্স নাই। এবং এখানে একটা জিনিস নোটিস করো, তুমি একটু ভালো মতো চিন্তা করো, একটা মানুষ 25-26টা কোচিং হ্যান্ডেল করছে, যেটা আমিও পারি নাই, জীবনে পারবো না। একটা মানুষ অ্যাডমিশন টাইমে রেগুলারলি 3টা কোচিং করতো, বুঝো? মানে আমি কিন্তু যত জায়গায় মুখ মারা বেড়েছে, আমিও 6-7টা কোচিং করছি, কিন্তু আমি মনে করো আলটিমেটলি ক্লাস একটাতেও করতাম না, আমি সবগুলোতে যাইতাম, এক্সাম দিতাম, পালায় আসতাম, বাসায় বসে মেজরিটি টাইম পড়তাম। প্রথম দিকে উদ্ভাসী ইঞ্জিনিয়ারিং কিছু ক্লাস করছি, বাট ও কিন্তু 3টা সাইমultaneously করছে। বাট এখান থেকে তুমি যদি এই ধারণাটা মাথায় ঢুকাও যে ভাই 3টা করছে, আমি 3টা করবো, তাহলে কিন্তু মামা একদম একের মারা খাবা। কারণ ও একটা জেনেটিক অ্যানোমালি, এটা আমি তোমাকে বুঝাই যাচ্ছি যে ওর সাথে যতক্ষণই কথা হচ্ছে, ও যেই লেভেলে পরিশ্রম করছে বা যেই লেভেলেও কাজ করার ক্ষমতা রাখে, এটা আমিও পজেস করি না। আমি একজন আমজনতা, তার মানে তুমিও পজেস করতেছো না। বাট ওর কাছ থেকে যেটা আমাদের শিক্ষণীয়, সেটা হলো ডেডিকেশন। একটা মানুষ যদি তোহা আজকে 3টা কোচিং হাসি মুখে করতে পারে, ও এটা নিয়ে মানে ও যখন বাইরে কথা হয়েছে, এখন কথা হচ্ছে, এটা হাসতেছে, এটা ওর কাছে কোনো নট এ বিগ ডিল, কারণ ওইটা খুব নর্মালি নিছে। ওইটাকে কোনো একটা ভাবে না যে না আমি অনেক বেশি পরিশ্রম করতেছি, কিছু না, ভাবছি এটা আমার ডিউটি, আমি পড়তেই পারি, আমি করতেই পারি। এখন যেহেতু মেডিকেলে আমার মূল, ওর আগে ট্রিপলেট হওয়া, হ্যাঁ, তো ট্রিপলেট থেকে যখন মেডিকেলে আসছে, বলছি ঠিক আছে, ওকে, যখন একটা জায়গায় আসছি, মেডিকেলে আসছি, আই হ্যাভ টু ডু সামথিং বেস্ট, রাইট? এমন কিছু করতে হবে যেটা যাতে সবাই মনে রাখে। তো ও কিন্তু একটা ডেডিকেশন এবং একটা হার্ডওয়ার্ক লেভেল দিয়ে আসছে। অর্থাৎ ও যতই মেধাবী হোক, তুমি যতই মেধাবী হও, 3টা কোচিং করতে গেলে আমি ওই যে বললাম না যে ওকে মানে কিভাবে মেনটেন করতা, মানে তুমি কিন্তু দিনে অনেকক্ষণ পড়তা। অ্যাটলিস্ট আমি এটা গ্যারান্টি দিয়ে তোমার জীবনে 10 ঘন্টার নিচে যায় নাই, মানে একদিনও হবে না, নিয়ারলি অ্যাটলিস্ট 15 ঘন্টা আপ যাইতো তোমার রেগুলার পড়াশোনা মিলায়। অ্যাটলিস্ট 14-15 ঘন্টা তোমাকে খাটতে হতো, নাহলে 3টা কোচিং মেনটেন করা সো মাচ টাফ। তো এখান থেকে আরও একটা পার্ট বলি, যারা ভালো স্টুডেন্ট, এই যে তোমরা যারা হাসাহাসি করো ভালো স্টুডেন্টদের কিনে যে একাধিক কোচিংয়ে গেছে, বিশ্বাস করো যারা ভালো স্টুডেন্ট, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট যে সে কয়টা কোচিং করতেছে, তাদের মূল টার্গেট থেকে সব জায়গা থেকে ভালো কিছু নাও। একজন ভালো স্টুডেন্ট স্বাভাবিকভাবে 10টা কোচিং করতেই পারে, কারণ লাস্টের দিকে সবাই এক্সাম দেয়, সবাই সব জায়গায় এক্সাম দেয়, এটা তো মূলত এক্সাম দেওয়াটাই তো আমাদের টার্গেট, মূলত আমি তো প্র্যাকটিস করব। এখন তোমাদের ফাটে যায় যে কেন ও সব জায়গায় কোচিং করছে, ওর ক্যাপাবিলিটি ছিল তাই করছে। আমি যেমন করছি, আমার ক্যাপাবিলিটি ছিল তাই আমি করছি, এটা নিয়ে তো তোমার সমস্যা নেই। তুমি অলস, তুমি ফাঁকিবাজ, তুমি একটা কোচিং করতে পারো না, কেন মানুষ কয়েকটা কোচিং করছে এটা নিয়ে তুমি ফেসবুকে ট্রল করো, তাই তো লজ্জাজনক ম্যান, গেট লাইফ। ওকে, আমরা লাস্ট কোশ্চেনে চলে আসি। তোহা, তুমি আজকে আমাদের সাথে এমন কোনো একটা সিক্রেট শেয়ার করবা যেটা তোমাকে বাকি সবার চেয়ে আলাদা করছে, সেটা একটু শেয়ার করো। আমি যখন সেকেন্ড ইয়ারে উঠি তখন আসলে একদম ফুললি মেডিকেলের জন্য ফোকাস মানে নিয়ে নিই। এর আগে আমার আসলে ট্রিপলেট প্রিপারেশনই ছিল। সো তখন আসলে আমি মানে ভাইয়ার ভিডিও দেখি, অ্যান্ড তো ভাইয়ার একটা কথা ছিল যে তুমি কি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? হ্যাঁ, দ্যাট ভিডিও, রাইট। তো ওই ভিডিওটা দেখার পরে আমার মনে হয় যে আমি ওই চ্যালেঞ্জটা নিতে চাই। যে আমি সেকেন্ড ইয়ারে যখন ছিলাম, অর্থাৎ আমার ইমিডিয়েট সিনিয়র যে ব্যাচটা ছিল এইচএসসি 22 ব্যাচ, ওই ব্যাচের সাথে আমি মেডিকেল কোচিং করে ফেলছো। অ্যাডমিশন কোচিং তখনও তো তোমার মনে হয় মার্ক ভালো থাকতো? মার্ক ভালো থাকতো, মতিঝিল উন্মেষে অনেক সময় ফার্স্ট হতাম, সেন্ট্রাল মেরিট অনেক সময় 20-এর মধ্যে থাকতাম, আর একদম কোর্সে লাস্ট পর্যন্ত আমার মেরিট 2 ছিল মতিঝিলে। সাবাস সাবাস, যাক অ্যাটলিস্ট ভালো লাগলো যে আমি কিন্তু এটা বুঝছো এনডিসির পোলাপানি কামটা করে, মেডিকেলে করে না, ইঞ্জিনিয়ারিং এ তোমার ফ্রেন্ডরা করছে না, মিয়া করছে না? এই যে যারা ঢাকার বাইরে থেকে দেখতেছো ম্যান, এটা জিনিস বুঝো যে যারা ঢাকার মধ্যে পড়ে এনডিসিতে, এটা কোয়াইট কমন একটা প্র্যাকটিস, কিন্তু খুব কমন। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এর পোলাপান ফার্স্ট ইয়ারে থাকতে ইঞ্জিনিয়ারিং কোচিং অনেকে করে ফেলে, বিশেষ করে গ্রুপ 1 এর যারা আছে ওরা কিন্তু যথেষ্ট অগ্রগামী।
তো যখন তুমি মফস্বল থেকে একটা ছেলে আসো তোহার মতো একটা জানোয়ারের সাথে ফাইট করতে, যে ফার্স্ট ইয়ারে মেডিকেল কোচিং করে মতিঝিল উন্মেষে সেকেন্ড প্লেস করে বসে আছে, হ্যাঁ, অ্যান্ড তুমি প্রথম দিন বাইরে থেকে ঢাকা থেকে আসে তুমি 20টা বই তোমাকে দিছে উন্মেষ হাতে দেওয়ার পরে তুমি ওইটা দেখে ডিপ্রেশনে পড়ে গেছো, তখন কিন্তু কম্পিটিশনটা ইভেন না, তখন কিন্তু ওই জন্য 0.25 জন্য 100-200 সিরিয়াল পিছায়। 0.25 মানে একটা মেডিকেল গন, পুরো একটা মেডিকেলের পিছনে গেলা। তো বুঝতে হবে তুমি কার সাথে কম্পিট করতেছো। এটা কিন্তু তুমি একা কোচিং করো না, জানো, মানে আমি যে ভিডিওটা বানাইছি, ভিডিও অবশ্যই অনেকে দেখছে, প্লাস ইভেন আমি ভিডিও বানাইছি কেন, কারণ আমি নিজে এটা করছি, আমি নিজে ফার্স্ট ইয়ারে কোচিং করছি, আমার দেখা দেখি দিনাজপুরের ট্রেন্ড শুরু হয়েছে এবং আমি শিখছি ঢাকার পোলাপান থেকে। অর্থাৎ ঢাকার পোলাপান এই কাজটা করে, ইভেন ঢাকা না, যেগুলো হলো ধরো রাজশাহী, চট্টগ্রামে, যেগুলো বড় বড় হাব, এডুকেশনাল হাব, যেখান থেকে সর্বাধিক স্টুডেন্ট চান্স পায়, ওরা কিন্তু এই ট্রেডিশনটা অনেক আগে থেকে চালায়, কিন্তু সারা কাউকে বলে না, ঠিক আছে, লুকায় কোচিং করে, কাউকে বলে না, আমাকেও বলতেছিল না, বাট আমি বের করে নিয়েছিলাম। তো আমি বলতেছি না যে এই কাজটা সবাইকে করতে হবে, রাইট? এটা কিন্তু অবশ্যই যথেষ্ট নিতে পারবে, হ্যাঁ হ্যাঁ, এই যে এইটাই পয়েন্ট, যে এটা কিন্তু যথেষ্ট স্ট্রেনাস একটা কাজ, যে আমার তোমাকে কিন্তু একাডেমিক ঠিক রাখতে হয়েছে। আমার কলেজে 100% প্রেজেন্ট ছিল, দেখো ক্লাবে আমি সহসভাপতি ছিলাম, তারপর আমি ল্যাব আমার 100% প্রেজেন্ট ছিল, তখন ল্যাবে পরীক্ষাগুলো চলতেছিল, মানে অনেক বেড়া ছিল। হ্যাঁ, তো তাহলে তুমি দেখো ও কিন্তু ওর কলেজ লাইফ 100 মেনটেন করছে এনডিসিতে, যেখানে আমি সরকারি কলেজ বলতে পড়তাম, আমার কলেজে যাইতে হতো না, বাট তারপর ওর 100টা মেনটেন করে কিন্তু কোচিংটা কন্টিনিউ করছে। তো যারা ফার্স্ট ইয়ারে কোচিং করার কথা এই ভিডিও দেখে চিন্তা করবা, মেনটেন দিস, যে এটা তোমার একাডেমিককে যাতে ক্ষতি না করে। অনেকে আসো প্রি অ্যাডমিশন করে পাগল হয়ে যাও, গোটা বাংলাদেশে প্রি অ্যাডমিশনের প্রথম প্রবক্তা আমি এটা স্বীকার করি, 2019 সালে আনছিলাম, কিন্তু এটা কিন্তু মূল একটা শর্ত থাকে যে তোমার সিলেবাস অ্যাটলিস্ট 60-70% শেষ হবে, তাই না? তোমার অবশ্যই সিলেবাস যথেষ্ট শেষ ছিল, তুমি তো মানে মূল বই পড়ো নাই, তোমার 10টা চ্যাপ্টার বাকি, তুমি যা কোচিং করতে বসো না, নিঃসন্দেহে তোমার পড়াশোনা কমপ্লিট ছিল, দেন তুমি গেছো। দেন আরও একটা কথা, যে তোমার একাডেমিক লাইফ ঠিক রাখা করতে হবে। এখন ধরো তুমি মেডিকেল কোচিং করছে কেউ একজন, এবার কলেজের পরীক্ষায় ফেল, তো ওখানে এক ধাপ ডিপ্রেশন, তারপর ধরো এবার এইচএসসিতে জিপে 5 পারা না, জিপে 5 জন্য তোমার এবার মনে করো 25 দিয়ে গুণ করে গায়েব, মানে 7 মার্ক তোমার ওখানেই গায়েব। তো এই যে ফার্স্ট ইয়ারে কোচিং করে লাভ কি হলো, পড়া তোমার 7 মার্ক গায়েব হয়ে গেল। তো এই জিনিসটা অবশ্যই নট ফর এভরিওয়ান, ফর দ্য হার্ড ওয়ার্কার্স। আমরা তোহার কাছ থেকে যতটুকু না আমি বিশ্বাস করি যতটুকু না মেধাবী, ওর টোটাল জার্নিটাতে কিন্তু একটা জিনিস বুঝতে পারতেছো, বাকিরা যা করে নাই ও সেটা দ্বিগুণ 3 গুণ বাড়াই করছে, এই জন্য কিন্তু আজকে তুমি একটা ভালো পজিশনে আসো। আচ্ছা, লাস্ট কোশ্চেন, হ্যাঁ, এটা একটু ট্রিকি কোশ্চেন হবে, বড় হয়ে কি প্ল্যান? গ্রামে যায় রুগী দেখবা নাকি আমিও কিছু করবা, বলো। এমবিবিএস করার পরে আসলে মানে তখন ডিসিশন নিব মেইনলি। এখন যেটা আসলে আমরা যেগুলো ডিসিশন নেই ওগুলো তো আসলে আমাদের ইন্টারমিডিয়েটে যে চ্যাপ্টারগুলো আছে ওইগুলো কেমন আমরা পারি ওইটার উপরে ডিসাইড করি। আচ্ছা ঠিক আছে, তাহলে ও একটা খুবই ইন্টেলেকচুয়াল আনসার দিছে, আমি বাকি আনসার দিতে দিব না, ডিএমসির ভাইরা চেতে যাবে। যাই হোক, আমরা আগে একটা ইন্টেলেকচুয়াল আনসার দিছে যে ও পরবর্তীতে ডিসিশন নেবে, এটাই কথা। কারণ ডাক্তারি আসলে একটা বিশাল বড় প্যারাডাইমের জিনিস, তো হয়তো বা তোমার পড়তে পড়তে তখন তুমি বুঝতে পারবা যে তুমি কোনটাতে এক্সপার্টিস নিতে চাবা। তো ঠিক আছে, আর কিছু বলবা লাস্টে? ওদের উদ্দেশ্যে কিছু লাস্ট বলবা? মনে হচ্ছে কিছু একটা বলতে চাচ্ছ? না, কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে, দোহা কিছু বলবো না, ও খুব চিল একটা ছেলে। তো সবাইকে ধন্যবাদ, ওকে আমি অনেক সময় কথাই বলতে দেই নাই, আমি সাইকেল চালাই গেছি, এটা আমার বদ অভ্যাস। তো যাক, নতুন একটা পডকাস্টে তোমাদের সাথে দেখা হবে, তোহাকে নিয়ে আরো সামনে হয়তো ভিডিও বানানো হবে ইনশাল্লাহ হবে, আশা করি। তো আসসালামু আলাইকুম, টাটা।